যে 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পরে যখন ডাকসু নির্বাচন হয়, ডাকসু নির্বাচনের সময় তার আগের সময়টা আমরা শিক্ষার্থীদের যে সাপোর্ট সমর্থন এটাকে আমরা ফিল করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে একটা পাখি যাবে, পাখি যেতেও ছাত্রলীগের অনুমতি লাগতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গাছের পাতা নড়বে, এটাও তো ছাত্রলীগের অনুমতি লাগতো। যদি আমরা ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলো করতে পারি তাহলে ক্যাম্পাসগুলোতে এই গণতান্ত্রিক মূল্যবোধের জায়গাটা প্রতিষ্ঠিত হবে। Why don't you come forward, form political party, talk for the people? Now this is the time of vacuum. ইয়ামিন মোল্লা ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, অবশ্যই শুভেচ্ছা অভিনন্দন। ফেস দ্য পিপলকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জুলাই স্মৃতিচারণ, জুলাইয়ের আগুন ঝরা ওই দিনগুলিতে কেমন কাটিয়েছিলেন আপনারা? অনেকেই অনেক কিছুই জানে না, কাছ থেকে দেখা, যুক্ত থাকা স্টেক হোল্ডার। সুতরাং এক কথায় যদি বলি, আবার ঘুরে আসলো জুলাই, আমরা পেলাম এই এক বছরের অনুভূতিটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। যদি কোটা সংস্কার আন্দোলনের কথা বলি, 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয় তখনই আসলে আমার ছাত্র অ্যাক্টিভিজম যেটি বলি সেটাতে আমার হাতে করি আর কি। এটার একটা ইন্টারেস্টিং একটা সেন্স আছে আমার, সেটা হচ্ছে যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার গ্রামে আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। তারপরে আমি যখন আত্মীয় স্বজনের বাসায় যেতাম, বিভিন্ন জায়গায় যেতাম, দেখা যেত যে ওই মুরগির রান, মাছের মাথা খেতে দিত, একটা আলাদা সম্মান করতো, বলতো যে আমার বাচ্চা কাচ্চাদের একটু খোঁজখবর রেখো। আচ্ছা, কোনো কলেজ স্কুলে গেলে তারা আলাদা একটা সম্মান করতো, বলতো যে হ্যাঁ ছাত্রদেরকে একটু গাইড করো, কোথাও কোনো গন্ডগোল কেওয়াজ হলে বলতো যে তুমি একটু খোঁজ নাও, কথা বলো। তো মনে হতো কি যে একটা ন্যাচারাল লিডারশিপের একটা জায়গায় সবাই ঠেলে দিত, আচ্ছা, এক আলাদা সম্মান করতো, স্নেহ করতো। আমার কাছে মনে হতো আমি তো আসলে কিছু করি নাই দেশ ও জাতির জন্য, তাহলে মানুষ যে আমাকে সম্মানটা করতেছে কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আচ্ছা, যে নিজের কাছে একটা দায়বদ্ধতা ফিল করতাম সবসময়, আর মনে করতাম যে যদি কখনো এমন কোনো আন্দোলন মুভমেন্ট পাই যেটার ফলটা আসলে সাধারণ মানুষ অথবা শিক্ষার্থীদের খাতায় যাবে, তাহলে আমি সেই মুভমেন্টটাকে অবশ্যই অংশগ্রহণ করব। তা আমার দৃষ্টিতে সেই মুভমেন্টটা ছিল সেই 18 সালে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এই জন্যই কিন্তু মূলত আসলে আমার কোটা সংস্কার আন্দোলনে জয়েন করার একটা মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণের একটা কারণ হয়েছিল এটা। আপনি যেটা বললেন যে এই জুলাইয়ের অংশগ্রহণের সে 18 কোটা সংস্কার আন্দোলনটাই কিন্তু ছিল আমাদের আসলে এই 24 কোটা সংস্কার আন্দোলনের প্রথম পার্ট, ভিত। এবং এই 18 থেকে 24 কোটা সংস্কার আন্দোলনের পূর্ব যে সময়টা, এই সময়টা একটা পার্ট, এবং 24 গণ অভ্যুত্থান এইটা একটা পার্ট, এবং 5 আগস্টের পর থেকে আমরা যে বাংলাদেশ আসতেছি আমরা মনে করতে পারি যে এইটা আরেকটা পার্ট। আচ্ছা, এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে জুলাই নিয়ে আলোচনা করতে গেলেই আসলে আমাদেরকে 18 দিকে যেতে হয়। একটা সূত্রপাতটা সেখান থেকে আসা। 18 কোটা সংস্কার আন্দোলন সেটা তো আপনারা জানেন যে সেই তখন মানে বলা হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে একটা পাখি যাবে, পাখি যেতেও ছাত্রলীগের অনুমতি লাগতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গাছের পাতা নড়বে, এটাও তো ছাত্রলীগের অনুমতি লাগতো। আমরা এইভাবে বলতাম আর কি। তো সেরকম একটা সময়ে একটা ছাত্র আন্দোলন দানা বাঁধলো, আমরা সেই আন্দোলনকে কন্টিনিউ করতেছিলাম। একটা পর্যায়ে হামলা হলো, অনেকেই আহত হলেন, হাসপাতালে নূর ভাই, রাশেদ ভাইরা জেলখানায়। আমি আতাউল্লাহ ভাই সহ আমরা কয়েকজন আন্দোলনটা নিভু আন্দোলনকে চালিয়ে যাচ্ছিলাম আর কি। তো সেই সময় আমি আবার আন্তর্জাতিক সম্পর্কটাও মেনটেন করতেছিলাম। তো একদিকে বিভিন্ন এম্বাসি, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, তাদের সাথে যোগাযোগ মেনটেন করা, কথা বলা, আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরা, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করা। এখন এই যে শফিকুল আলম ভাই, যিনি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তো আমি সেই 18 সালেই সেই এএফপির অফিসে গিয়েছিলাম সেই সময়। আচ্ছা, তো আমি সেই সময় আমেরিকান এম্বাসিতে গিয়েছিলাম, তখন মিশেল বার্নিকাট আমেরিকার অ্যাম্বাসেডর ছিল। আমি নরওয়ে এম্বাসিতে গেছিলাম, তখন জার্মান এম্বাসিতে গিয়েছিলাম, আর অনেকগুলো এম্বাসিতে গেছিলাম। তারপরে জাতিসংঘের যে অফিস আছে সেখানে গিয়েছিলাম, ইউরোপীয় ইউনিয়নের যে অফিস আছে, তখন এরিকা হাস্তাস নামে একজন ছিলেন, এখনও আছেন কিনা আমি জানি না, তাদের এখানে গিয়েছিলাম। তো এই গল্পগুলো অনেকেই জানে না কিভাবে আসলে এই আন্দোলনটা ধীরে 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 গণ অভ্যুত্থানের রূপ লাভ করেছে। এই 24 আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের শুরুতেই কিন্তু হঠাৎ করেই আন্দোলনটা মানে প্রথম দিন আন্দোলন, পরের দিন থেকেই আপনার হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট, এরকম কিন্তু হওয়ার কথা না। একটা আন্দোলন শুরু করলেই পরের দিন কিন্তু হাজার হাজার স্টুডেন্ট হয় না। এবং এইটার যে বিভিন্ন ধরনের মেকানিজম সাপোর্ট, মানে শুরুর থেকেই একরকমের মেকানিজম সাপোর্ট শক্তিশালী, এটা কিন্তু হওয়ার কথা না। এটা কেন হয়েছে? কারণ 18 সাল থেকে সেই ধারাবাহিকতাগুলো চলে আসতেছিল, মানে সবকিছু প্রেক্ষাপট রেডি ছিল, যেটা আমার বলার উদ্দেশ্য আর কি। সেই সময় দেখবেন যে আর মানুষের মাঝে বা ছাত্রদের ভিতরে বিপ্লবী চেতনা একটা তৈরি করা, দুঃসাহসিকতা, আপসহীনতার একটা জায়গা তৈরি করা, সেটাও আমরা করতে পেরেছিলাম।
আমি যদি মোটা তাকে বলি যে আই হেট পলিটিক্স, জেনারেশনের মধ্যে যেটা একদম গেড়ে বসেছিল, আপনারা অবশ্যই এটাই তো বুঝাইতে চাচ্ছেন, বা আমরাও এই বাস্তবতাটা দেখছি 18-র পর নতুন করে যে প্রজন্মের মধ্যে দেশ বা জাতি নিয়ে চিন্তা করার যে একটা পরিবর্তন, সেটা অনেকটা ওই কোটা সংস্কারের মধ্যে দিয়ে নতুন পুনর্জন্ম হয়েছে, এটাই তো। আপনি দেখবেন যে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে মারা হয়েছে, আমি অসংখ্যবার হামলার শিকার হয়েছি ছাত্রলীগের, হাসপাতালে গিয়েছি, হাসপাতাল থেকে সোজা বিশ্ববিদ্যালয়ে এসে আবার প্রতিবাদ করেছি, জেলে দেওয়া হয়েছে আমাদেরকে, আমি আক্তার হোসেন সহ বা আসিফ আমরা সবাই জেল খেটেছি, জেলখানা থেকে বের হয়ে এসে আবার সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিবাদ করেছি। এই যে ছাত্রদেরকে তরুণদেরকে দেখানো যে ছাত্রলীগ মারলে আমরা ভয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাই নাই, আমাদেরকে জেলে দিলেও আমরা ভয় পাইয়া আমরা হারাই যাইনি, আমরা আবার এসে প্রতিবাদ করছি। ছাত্রলীগ আওয়ামী লীগের এত দানবীয় দমন পীড়নের প্রতিবাদ করে যে আবার দাঁড়ানো যায়, এটা আমরা ছাত্রদেরকে যুবকদেরকে দেখিয়েছি, প্রতিবাদ করা যায়। আর আমাদের এই যে একটা স্পিরিট, এই স্পিরিটের নেপথ্যে একটা কারণ ছিল, আমি এটাই জিজ্ঞেস করছি, নেপথ্যের কারণটা ছিল যে 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পরে যখন ডাকসু নির্বাচন হয়, ডাকসু নির্বাচনের সময় তার আগের সময়টা আমরা শিক্ষার্থীদের যে সাপোর্ট সমর্থন এটাকে আমরা ফিল করেছি। এবং এছাড়াও সেই সময়ে ডাকসু নির্বাচনের পরে বিশেষ করে দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তিবর্গ আছেন, যাদের নাম আমি বলবো কিনা ভাবতেছি, যারা বাংলাদেশে এখন অনেক উপদেষ্টা আছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, বিভিন্ন পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, বুদ্ধিজীবীরা রয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, তারা আমাদেরকে পরামর্শ দিতেন যে তোমরা কিন্তু এই যে প্ল্যাটফর্মটা শেষ করে দিও না, এখন বিএনপি জামাত বিরোধী কেউ কথা বলতে পারতেছে না, হ্যাঁ, তো এই যে একটা শূন্যতা, এটা তোমরা যে কাজ করতেছো এটা তোমরা এখন বুঝবা না যে তোমরা কি করতেছো, তোমরা 10 বছর পরে বুঝবা যে তোমরা আসলে কি করতেছো। যদি জানতে চাই পরামর্শগুলো কারা দিতেন, তখন যদি বলি যে আবুল কাশেম ফজলুল হক স্যার, আসিফ নজরুল স্যার, তারপরে স্বনামধন্য যে পত্রিকাগুলো বাংলাদেশে এখনো আছে তাদের যারা সম্পাদকরা ছিল আমরা তাদের সাথে পরামর্শ করেছি, আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, why don't you come forward, form political party, talk for the people, now this is the time of vacuum। আমি আবার আমার তো মানে বয়স খুব কম ছিল তখন, আমি আবার সাদামাটা সব প্রশ্ন করে ফেলতাম। আমি বলতাম যে দেখেন বাংলাদেশের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আমাদের যে অবস্থা, আমরা তো মাত্র স্টুডেন্ট তরুণ, আমরা এই জায়গা থেকে রাজনীতি করতে চাইলে আমাদের উপর অনেক দমন পীড়ন হবে, বাংলাদেশে রাজনীতি করতে গেলে আবার অনেক টাকাও লাগে, অনেক ফান্ডিং এর প্রয়োজন আছে এবং আন্তর্জাতিক অনেক সমর্থন সহযোগিতার প্রয়োজন আছে, এগুলো আমরা কোথায় পাবো? তোমরা বলতেন যে তোমাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগলে আমরা তো আছি, আমরা তো তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, আমরা তো চাই যে তরুণরা রাজনীতিতে আসুক, তরুণরা কাজ করুক, কারণ তোমরা খুব সুন্দর স্ট্যান্ডার্ড মুভমেন্ট করো, তোমাদের কোনো করাপশন নাই, তোমাদের কোনো ভায়োলেশন নাই, তোমরা গণতান্ত্রিক চর্চা করো, এবং বাংলাদেশের মানুষ তো আসলে নতুন কিছু চায়। স্বাধীনতার যেটা বাস্তবতা, আসলে স্বাধীনতার পরে কিন্তু যে রাজনৈতিক দলগুলো গঠিত হয়েছে সবাই কিন্তু পাওয়ার থেকে গঠিত হয়েছে, ইভেন নতুন যে রাজনৈতিক দল 5 আগস্টের পরে তারাও কিন্তু ক্ষমতার আশীর্বাদ পুষ্ট হয়েই তাদের কিন্তু জন্ম। কিন্তু একমাত্র এই যে ছাত্র অধিকার পরিষদ বা আমাদের অঙ্গ সংগঠন বা গণ অধিকার পরিষদ যদি বলি, আমরা যে আদর্শটাকে লালন করি আর কি, যদিও আমাদের কিন্তু মূল দলের সাথে কিন্তু আমাদের কোনো অ্যাফিলিয়েশন নেই ডাইরেক্ট, আচ্ছা, জাস্ট আদর্শগত মিলে জায়গাটা, আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, আমি কিন্তু নির্বাচিত সভাপতি। আচ্ছা, পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশন বা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এটা বলার কারণ আছে, আমি পরের প্রসঙ্গটা যুক্ত করবো। তো সেই জায়গা থেকে তো তারা বলতো যে আপনারা কাজ করেন, আসেন। তো সেই উপলব্ধিটার জায়গা থেকে আমরা 3 মাস পরে প্রায় ডাকসু নির্বাচনে আমরা একটা মিটিং করি। তো সেই মিটিং এ নূর ভাই বলতেছিল যে আমি তো ডাকসুর ভেবে আমি তো পরিবেশ করবো, আপনারা কি করবেন, কোটা আন্দোলন করেছেন, এটা সফল হয়েছে, এখন আপনারা চাকরি বাকরি করবেন, কারণ অনেকেরই বোন বিয়ে দিবে, বাবা অসুস্থ, মা অসুস্থ, পরিবারের দায়িত্ব নিতে হবে। তো তখন আমি বললাম যে ভাই 53-54 বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছি, মুক্তিযুদ্ধের সময় যারা দেশ স্বাধীন করতে গেছে আমাদের মতো তরুণীরা, যুবকেরা, তারা যে যুদ্ধ থেকে ফিরে আসবে আবার ভালো কিছু করবে এই আশায় তো যায় নাই, তারা অনেকেই শহীদ হয়ে গেছে। তাহলে এই যে তারা অনিশ্চিত জীবনের দিকে পা বেরিয়েছে কেন, একটা স্বাধীন ভূখণ্ডের জন্য। আমরা এই 53-54 বছর পরে একটা সুযোগ পেয়েছি, আমরাও আমাদের ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করলাম দেশের জন্য, আমরা এই সুযোগটাকে কাজে লাগাই। আমরা এই যে পেশি শক্তি এবং কালো টাকার যে রাজনীতি এবং সিন্ডিকেটের যে রাজনীতি, এই রাজনীতির বাইরে আমরা বাংলাদেশকে একটা বেটার রাজনীতি, আমরা বলি যে তখন যে ভাষায় বলছিলাম সেটাই বলি, যেহেতু তখন বলতেছিলাম যে ভাই আমরা বলি ছাত্রলীগ খারাপ, ছাত্রদল খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। তখন তো আবার ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে আসলে পাবলিক পলিটিক্স ছিল না, এই জন্য আলোচনার ভাই মানে তাদের নামটা আসে নাই আর কি। তো অমুক খারাপ, তমুক খারাপ, তাহলে আমরা কেন একটা বেটার ছাত্র রাজনীতি আমরা দিচ্ছি না? কারণ মানুষ তো রাজনীতি শূন্য থাকে না, বা বিশ্ববিদ্যালয়গুলোতে তো সংগঠন শূন্য বা অ্যাক্টিভিজম শূন্য থাকবে না, কোনো না কোনো ফরম্যাটে করবে। তখন তারা যখন এই মানে মুক্তিযুদ্ধের কথাটা বলছিলাম, তখন তারা বললো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো, বললো যে না তাহলে আমরা ছাত্র সংগঠন করবো এবং আমরা রাজনৈতিক দল তৈরি করবো। তখন আমরা সবাই সবার হাতে ধরে কমিটমেন্ট করলাম। এই যে আমাদের হাতে হাত ধরে যে একটা শপথ, একটা যে কমিটমেন্ট করা, সেই কমিটমেন্টের কারণেই আমাদের ভিতরে আসলে
পরবর্তীতে আর কোনো ভয় ডর কাজ করে নাই যে আমরা মরে গেলে মরে গেছি, আমাদের ওই যে আমরা তো আগেই মরে গেছি কমিটমেন্টের জায়গায়, আমরা তো আর আগেই ক্যারিয়ার স্যাক্রিফাইস করে ফেলছি, তো পরবর্তী আর ভয়ের কিছু নেই। তো পরবর্তী সময় অনেকে বলতেন যে তোমরা এত ডেসপারেট, এত সাহসী, তোমরা কাউকে ভয় পাও না, মাইর খাও, আবার ছাত্রলীগের সাথে যায় মিটিং মিছিল করো, জেলখানায় যাও, আবার আসো, তা তোমাদেরকে ক্যারিয়ার চিন্তা ভাবনা নাই, ফ্যামিলি পরিবার নাই। তা আমরা তো আগেই তো সেই মানে কমিটমেন্টটা তো করে ফেলেছি দেশের জন্য, নিজেদের কাছে। এটা ছিল আমাদের সাহসিকতার অন্যতম একটা জায়গা সেই সময়টা। এবং আপনারা দেখবেন যে ধারাবাহিকভাবে আসলে সেই সময় থেকে মোদি বিরোধী আন্দোলনের কথা যদি বলি, আমি 6 মাস জেলে ছিলাম, আমাদের অনেক ছাত্র বন্ধুরা আক্তার সহ অনেকে আমরা জেলে ছিলাম। তো আকরাম গ্রেপ্তার হয়েছিল। আমার একটা কথা মনে আছে যে একবার আমাকে রিমান্ডে নিয়ে এভাবে করে মানে কালো মুখোশ পরিয়ে হাত ঝোলালো রডের সাথে, ঝুলে আমাকে অনেকক্ষণ গজারি লাঠি দিয়ে পিটাইলো। এরপরে বলতেছে যে 150 টাকা 120 টাকা জুতো পরে আসছিস, 150 টাকার শার্ট পরে আসছিস, মামা খালু আছে, তো এখন তো জেলখানা যাবি, জেলখানার খরচ দিবে কে? টাকা পয়সা আছে, কেউ সাপোর্ট দেয়, ব্যাকআপ দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িস, আসছিস ছাত্র রাজনীতি করতে, তোরা আওয়ামী লীগের পতন করবি, পাগল হয়ে গেছিস না? তোরা বৃহৎ রাজনৈতিক দল করবি, বিএনপি আওয়ামী লীগের বাইরে কোনো রাজনৈতিক দল আছে বাংলাদেশে? হবে, কখনো হবে না। উনি বিএনপির কথাটা বলছিলেন। তো তখন একটা পর্যায়ে আমি আসলে খুবই ইনসাল্টিং ফিল করতেছিলাম, তখন শাউট করে বলতেছিলাম যে এই ডিবির গারদে আপনারা লিখে রাখেন যে এই ছাত্র অধিকার পরিষদেই আওয়ামী লীগের পতন ঘটাবে, এবং আমি না হলেও ছাত্র অধিকার পরিষদের অনেকেই এমপি মন্ত্রী হবে। তো সেটা মনে হয় এখন এটা কত সালের বলা যায়, এইটা মোদি বিরোধী আন্দোলনে এটা হয়েছিল কত 21 সাল, 21 বা 22 সাল, সেই সময়টাতে। ওই সময় যে অ্যারেস্ট হলেন তখন? তখন রিমান্ডে নিয়ে। তো সেটা এখন অনেকেই মানে যোগাযোগ করে যারা টর্চার করেছিল, তখন মাপ চায় এবং বলে যে ভাই আপনারা আসলে কিভাবে মানে এটা মানে তখন বললেন, এটা কিভাবে আসলে হলো, আমাদের কাছে একদম সিনেমার মতো মনে হয়, অনেকেই মানে আশ্চর্য বোধ বলে। আরেকটা সেই সময় আরেকটা কথা যদি মনে করি, আমি 18 কোটা সংস্কার আন্দোলনের সময় আমাকে একদিন, তখন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল সোহাগ, সেক্রেটারি জাকির, তো তারা আমাকে ধরে নিয়ে মুদির ক্যান্টিনের সামনে একটা গোল ঘর আছে, ওইখানে নিয়ে ঢুকায় বলে তোরা 5 দফা কিসের, এগুলা সব ছাত্র শিবির তোদের লিখে দিচ্ছে, তুই শিবির করস না। তো এরপরে বলতেছিল যে শেখ হাসিনা যা বলছে তাই, মুক্তিযুদ্ধ কোটা নিয়ে কোনো কথা বলা যাবে না। তো ওই সময় আশপাশ থেকে তখন আল্লাহ খান জয়সহ অনেকেই ছাত্রলীগ, তারা বলছে এই ভাই তারা দেই কটা মাইল লাগাই দেই। তো এরকম বলতে বলতে তখন আমার কাছে খুব খারাপ লাগে, এবং মনে হয় যে আমি যদি কখনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হইতে পারি, কেন্দ্রীয় সভাপতি হয়ে আমি এই মধুর ক্যান্টিনের এই জায়গাটায় বসবো। এবং সেটাও মানে কিভাবে সত্য যে হ্যাঁ, মধুর ক্যান্টিনের সেই গোল ঘরে আমি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি কিন্তু সেখানে মাঝে মাঝে বসি। আরেকটা ঘটনা উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের একটা কাউন্সিল করি। তো সেই কাউন্সিলের আগে আমরা রাজু ভাস্কর্যে যাই, তখন ছাত্রলীগ আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আমি যে ঘটনাগুলো বলছি প্রায় প্রত্যেকটা ঘটনার এই ভিডিও ফুটেজ বা পত্রিকায় সংবাদ নিউজ কিন্তু আছে, অনলাইনে সার্চ দিলেই পাবেন। তখন ছাত্রলীগ ঘিরে ফেলে আমাদের চারপাশ থেকে, আসিফ মাহমুদ, আক্তার হোসেন সহ আহনাফ সাইদ খান, তারপরে নুসরাত তাবাসসুম, এনারা তারা অনেকেই ছিল তখন সেখানে, জিফার তুষি, তারা খুব সম্ভবত ছিল। তো সেই জায়গায় আমরা দাঁড়াতে পারি নাই, ছাত্রলীগ নুসরাতকে স্লেজিং করতেছিল। তো আমরা পরে প্রতিবাদ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার আখতারুজ্জামান স্যারের বাসভবনের সামনে যাই, নূর ভাই আসেন। তো সেই জায়গায় তো আমরা বক্তব্য দিচ্ছিলাম, এবং নূর ভাই বক্তব্য দিচ্ছিল যে আগামী 24 সালে এই আওয়ামী লীগের পতন হবে, এই ছাত্রলীগের পরিষদের হাতে। আপনার সেই বক্তব্যগুলো দেখবেন, বলতেছিল যে আগামী 24 সালে আওয়ামী লীগের পতন হবে। এবার আশপাশ থেকে আসিফ সহ আমরা সবাই বলতেছিলাম যে ঠিক, হ্যাঁ, এবং এটা মানে সত্য যে 24 সালেই আসলে সেই আওয়ামী লীগের পতনটা হবে। হ্যাঁ, তো এটা আপনার কাকতালীয় ভাবে আমি বলবো না, কারণ আমরা সেই রিদমটা জানতাম। কারণ কোটা সংস্কার আন্দোলনটা এমন একটা আন্দোলন ছিল, এমন একটা বীজ ছিল যেটা আমরা তৈরি করেছিলাম, এবং আমরা জানতাম যে এই আন্দোলনটার মাধ্যমে এই সরকারের পতন হওয়া সম্ভব, বা এই আন্দোলনটা সরকার ম্যানেজ করতে না পারলেই সরকারের পতন হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে 24 সালে হুট করেই আসলে অনেক কিছু হয়ে যায়নি, এটার প্রেক্ষাপটটা আগে থেকে তৈরি হয়। আপনি ব্রিজিংটা আমাদেরকে বর্ণনা করলেন, এবার আমরা যদি ওখান থেকে আসি গত জুন জুলাই যে গণ অভ্যুত্থানে, তাহলে কিভাবে রিলেট করলেন, এবং যারা নাকি গত জুলাইতে আন্দোলনটা সংগঠিত করলো এদের সাথে কানেক্ট হওয়া, আপনাদের যুদ্ধটা কি এদের সাথে একীভূত হয়ে করা নাকি স্বতন্ত্রভাবে
আপনারা ছাত্র অধিকার এটা টেনে নিলেন, এই জার্নিটা যদি বলেন। এই জার্নিটা বলতে হচ্ছে যে 24 সালে যখন প্রথম এই ইয়াটা আসলো, কোটা বাতিলের রায়ের স্থগিতের বিষয়টা, আমাকে আব্দুল হান্নান মাসুদ ফোন দিলেন যে ভাই এরকম বিষয়, আপনি তো ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, তো সেক্ষেত্রে আপনাকে দরকার আমাদের, আপনি এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। আমি তখন সাতক্ষীরায় ছিলাম। তো ঠিক আমি সেদিন রাতেই সাতক্ষীরা থেকে রওনা দিই পরের দিন কর্মসূচিতে করার জন্য। রাতে আসার সময় বাসে আমি ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই একটা ফোন দেয় যে ভাই এই বিষয়, আমি নিজেও কালকে আন্দোলনে থাকবো। তো এই আন্দোলন কিন্তু বৃহৎ আকার আন্দোলন যাওয়ার সম্ভাবনা আছে এবং এটা সম্ভব। আমি বর্তমান ছাত্র শিবিরের যিনি সভাপতি জাহিদ ভাই, উনি তখন সেক্রেটারি ছিলেন, আমি ওনাকেও ফোন দিয়েছিলাম বাস থেকে আসার সময় যে ভাই আপনাদের যারা আছে হলে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে তাদেরকে অবশ্যই আন্দোলনে যুক্ত হইতে বলেন, আমি যাচ্ছি আন্দোলনে থাকবো সামনে। এরপরে আসা ঢাকায় এবং সকালে একটা প্রোগ্রাম ছিল রাজু ভাস্কর্যে, সেটাতে জয়েন করি। বিকালে যে লাইব্রেরির সামনে প্রোগ্রাম, সেই লাইব্রেরির সামনে থেকে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করা। কিন্তু বিপত্তিটা বাঁধলো যে আমি তো সদ্য 7 মাস ফেসিবাদ বিরোধী আন্দোলন করে জেল কেটে আসছি, রাজু ভাস্করের সামনে থেকে ফেসিবাদ বিরোধী ছাত্রকে ডাক দিয়েছিলাম। তো সে কারণে ক্যাম্পাসে বিশেষ করে ছাত্রলীগের কাছে আমি ফেসিবাদ বিরোধী একটা তরুণ চরিত্র হিসেবে তাদের কাছে খুব মানে পরিচিত, বা তাদের কাছে এন্টি আওয়ামী লীগের ফিগার হিসেবে খুব ইয়াতে ছিলাম। এবং আক্তারও যেহেতু সে সময় খুব পরিচিত ছিল, তখন নাহিদ ইসলাম আমাকে ফোন দিয়ে বললেন প্রথম প্রোগ্রামের পর যে ভাই তো এরকম বিষয়, তা আপনারা দুজন তো খুব পরিচিত, তাহলে ফ্রন্ট লাইনে বা একদম সামনে আপাতত আপনারা থাকেন না, আমরা এইভাবে করে কমিটি করি, এই প্রক্রিয়ায় করি, কম পরিচিত যারা আছে বিভিন্ন ছাত্র সংগঠনে তাদেরকেও রাখি, শিক্ষার্থীরা থাকুক, আর আন্দোলন যখন বিপদগ্রস্ত হবে চাপে পড়বে, এটা তো আমরা জানতাম যে আন্দোলন এটা হবেই, হ্যাঁ অবশ্যই আপনারা তখন ব্যাকিং নেতৃত্ব হিসেবে আপনারা এটাকে গোছাবেন, ব্যাকিং করবেন, নেতৃত্ব দিবেন। এবং এছাড়াও ছাত্রলীগের জায়গা থেকে মেসেজ ছিল যে আমি আর আক্তার যদি আন্দোলনের সামনে থাকি তাহলে এই আন্দোলন আমরা সরকারি বিরোধী দিকে নিয়ে যাব। এই জন্য সাদ্দামের একটা কন্ডিশন ছিল যে আমরা যেন এই শুরু থেকে আন্দোলনের সামনে আমরা যেন না থাকি, তাহলে তার আন্দোলন দাঁড়াইতে দিবে না। এটা ইন্টারনাল কন্ডিশন দিছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই হয়তো আপনারা শুরু থেকেই আমাদেরকে এইভাবে করে একদম ফ্রন্ট লাইন মাইকের ভোকালে দেখেন নাই, কিন্তু প্রত্যেকটা আন্দোলনে আমি কিন্তু ছিলাম সেখানে, মিছিলে, তারপর হচ্ছে সমাবেশে, শাহবাগ, রাজু ভাস্কর্য, শহীদ মিনার, সেই জায়গাগুলোতে। এবং সেই সময়টাতে আপনি যদি খেয়াল করে থাকেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তখন এই আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিবাদ বা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার ক্ষেত্রে পাবলিকলি যেই ছাত্রনেতারা সবচেয়ে বেশি কাজ করত, এটা কিন্তু ছিল ছাত্র অধিকার পরিষদ। যদিও আমরা সেই সময় সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা সেটা করতাম। সেই সময় ধরেন যে ছাত্র শিবির একটা বাস্তবতায় তারা পাবলিকলি পলিটিক্স তারা সেই সময় করতে পারতো না। আবার ছাত্র দলের জায়গা থেকে তারাও ক্যাম্পাসগুলোতে গেলেই তাদের উপরে যেরকম দমন পীড়ন হতো, তারা সেটাকে মোকাবেলা করে আবার যে ঘুরে দাঁড়ানো, সেটা তাদের পক্ষে সম্ভব ছিল না, হয় নাই। আর এর বাইরে সক্রিয় কিছু বাম ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটা সিলেক্টিভ বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তারাও কিছু কাজ করতেন। আমাদের একদম প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, ঢাকার যে 7 কলেজ, প্রত্যেকটা জেলায় আমাদের সেই কমিটি ছিল, কাজ ছিল। তো আন্দোলনের একদম শুরুর দিকে আমাদের এই নেতৃবৃন্দরা সেই সংগঠিত করা এবং সবাইকে সাথে নিয়ে আসার ক্ষেত্রে সেই ভূমিকাগুলো পালন করে। আমরা যদি ঠিক সেই সময়ের মানে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কলেজের একদম শুরুর দিকের মিছিলগুলো যদি দেখেন, ঢাকা কলেজ থেকে মিছিল আসতেছে সামনে ছাত্র অধিকার পরিষদ, তিতুমির কলেজ থেকে নেতৃত্ব মিছিল আসতেছে সামনে খারা ছাত্র অধিকার পরিষদের, বাংলা কলেজ থেকে মিছিল আসতেছে সামনে খারা, যেখান থেকেই দেখবেন বিভিন্ন জেলায় ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিটা করা হয় 5 আগস্ট আগ পর্যন্ত যে কমিটিটা ছিল, সেই কমিটির যদি পদধারী নেতাদের সংখ্যাও দেখেন যে ছাত্র অধিকার পরিষদের বিশাল একটা অংশ পদধারী নেতা হয়েও তারা সেখানে ছিল। তো আমরা আন্দোলনটাকে ফ্রন্ট লাইনার হিসাবে ছাত্র অধিকার পরিষদ বা আমরা সেই আন্দোলনটাকে সংগঠিত করে নিয়ে যাই বা সেভাবে করে কাজ করি। এবং আন্দোলনের মানে পরের দিনগুলোর কথা যদি আমরা বলি, যে একটা পর্যায়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, তখন তো আসলে আন্দোলনের সবচেয়ে বড় ক্রাইসিস, ক্রান্তিলগ্ন। এবং আর একটা পর্যায়ে গিয়ে তখন আবার আপনার
আসিফ, নাহিদ, তাদেরকে গ্রেপ্তার করে ডিবিতে নিয়ে যাওয়া হলো। আবার এদিকে সার্জিস, হাসনাত, হাসিব, তাদের বর্তমান বিবৃতি থেকে যেটা জানলাম যে তারা বলতেছিল যে ডিজিএফআই এর নজরদারিতে তারা ছিলেন, যে কারণে 9 দফাকে তারা 8 দফা করতে বাধ্য হয়েছেন। তো সেই সময়টাতে আসলে আমি আমাদের ছাত্র সংগঠনের যে নেতৃবৃন্দরা ছিল, বিশেষ করে বৈষম্য বিরোধী সমন্বয়ক যারা ছিলেন আমাদের ছাত্র সংগঠনের, বিশেষ করে সেখানে তাদের সাথে কমিউনিকেশন করা এবং এছাড়াও অন্যান্য সমন্বয়ক যারা আমার পরিচিত ছিল তাদের সাথে কমিউনিকেশন করা এবং অন্যান্য ছাত্র সংগঠনে যারা ছিল, বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠন, তাদের সাথে যোগাযোগ করা এবং এই যে প্রেস ক্লাবের সামনে তখন আমরা আন্দোলনটা কন্টিনিউ করি। আমার মনে আছে যে আমি সালমান ভাইকে তখন ফোন দিয়েছিলাম, কথা বলেছিলাম তার সাথে, যে এটা ছিল যে আন্দোলনটা যেন মানে নষ্ট না হয়ে যায়। আর যেহেতু এই আন্দোলনের মূল লিডারশিপের জায়গাটা স্টুডেন্ট কেন্দ্রিক, ছাত্রদের জায়গা থেকে, সুতরাং দেশের মানুষ যদি ছাত্রদের জায়গা থেকে কোনো ভয়েস না পায় তাহলে তো মানুষ দিক নির্দেশনা পাবে না। তো সেই শূন্যতায় যেন দেশের মানুষ না পড়ে, এটা ছিল মূল টার্গেট। তো তখন আবার এই যে আমাদের আরও কিছু ছাত্র বন্ধুরা আছেন যেরকম রিফাত রশিদ বা আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার, তারা দেখা যায় হাইডিংয়ে থেকে একটা করে মেসেজ দিতেন, বক্তব্য দিতেন বা নির্দেশনা দিতেন, কিন্তু জনসম্মুখে আসতে পারতেছিলেন না। সেই সময় আমার মনে আছে যে আমি পল্টন ময়দানে সেই প্রোগ্রামগুলো যখন করি, সেখানে সেই বক্তব্য এখনও আমার মানে পেজে আপলোড দেওয়া আছে, যে আমি তাদের মুক্তি দাবি করেছি, যে এই আমাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন মুক্ত করে আমাদের হাতে দেওয়া হয়, আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, যাদেরকে যারা এরকম হাইডিং আছে, নিরাপত্তার কারণে বের হয়ে আসতে পারছে না, তারা যেন আমাদের কাছে আসতে পারে। এবং তখন তো অনেক ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়, তখন আবু সাইদ শহীদ, উত্তরায় 2 জনকে শহীদ করা হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় শহীদ হচ্ছে। বলা ছিল যে আর যেন গুলি না করা হয় ছাত্রদের, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া তাদেরকে যেন মুক্ত করে দেওয়া হয়, ছাত্রদেরকে যেন হয়রানি না করা হয়। এই কথাগুলো তখন আমি দাবিগুলো জানাই। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেষের দিকে আমরা যদি উল্লেখ করি যে মার্চ ফর জাস্টিস, হাইকোর্ট অভিমুখে যে মার্চ ফর জাস্টিসটা হয়, আমি সেখানে সেই মার্চ ফর জাস্টিসে ছিলাম এবং সেভাবে করেই সংগঠিত করে তাদেরকে নিয়ে সেখানে ছিলাম। এবং এই হাইকোর্টের যে গেট, সেই গেট ডিঙিয়ে হাইকোর্টের ভিতরে যাওয়া, সেখানে শিক্ষার্থীদের, আমাদের যারা আইনজীবী ছিলেন, হ্যাঁ, তাদের সাথে একসাথে মিছিল করা। এবং সেখানে আমি মানে তখন তো আসলে আর আওয়ামী লীগের পতন আর শেখ হাসিনার পতন এই দাবি করা ছাড়া তার অপশন ছিল না, সেটাই অপশন ছিল। আর আমাদের লক্ষ্য ছিল সেটা, কারণ যখন আপনি একজন ছাত্রকে খুন করে ফেলেছে শেখ হাসিনা, তারপরে তো আমি আর মানে যদি শেখ হাসিনার পতন না দাবি করি তাহলে তো আমার আসলে মানে দাবির আসলে কোনো যৌক্তিকতা থাকে না, তাহলে তো আমি ছাত্রদের পক্ষে কথা বলার আমার কোনো গ্রাউন্ডই থাকে না, দেশের মানুষের পক্ষে কথা বলার আমার কোনো গ্রাউন্ডই থাকে না। 1 দফার ঘোষণা যেটা পরবর্তীতে দেওয়া হয়েছে ডিবির গারদ থেকে বের হয়ে, নাহিদ ইসলাম সহ আমরা সেখানে ছিলাম, শহীদ মিনারে যেটা ঘোষণা করেছে, আমি কিন্তু তার অনেক আগে থেকেই 1 দফার কথা বলে আসতেছিলাম বিভিন্ন ইন্টারভিউর সময়, বিভিন্ন বক্তব্যে, যে না শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে, যিনি ছাত্রদেরকে হত্যা করেছেন তাকে আমরা আর চাই না। কিন্তু এই সরকারের জায়গা থেকে তাদের যে একটা মানে স্ট্র্যাটেজি ছিল আওয়ামী লীগের জায়গা থেকে, তারা প্রথমে যেটা করলো যে ছাত্রদের জায়গা থেকে যে দাবি ছিল যে মন্ত্রীদের হচ্ছে ক্ষমা চাইতে হবে, পদত্যাগ করতে হবে, এইটা তারা মানলো না আওয়ামী লীগ। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তাদের জায়গা থেকে যে হ্যাঁ মন্ত্রীরা ক্ষমা চাবে, মন্ত্রীরা পদত্যাগ করবে, কিন্তু শেখ হাসিনা বাদ, শেখ হাসিনা করবে না। হ্যাঁ, কিন্তু ওই পরিস্থিতি পর্যন্ত যেতে যেতে আবার শেখ হাসিনার পদত্যাগের যে প্রেক্ষাপট সেটা রচনা হয়ে গেল। তো শেষ পর্যন্ত কিন্তু এই যে 9 দফাকে যে 8 দফা করা হয়েছিল, তাদের জায়গা থেকে ছিল যে না শেখ হাসিনা ছাড়া বাকি ছাত্ররা যা চায় হ্যাঁ তাই হবে, কিন্তু শেখ হাসিনাকে যেন রাখা হয়। তো এটাই মানে ছিল যে না শেখ হাসিনাকে রাখার কোনো প্রশ্ন আসে না, কারণ সেই তো আসলে মূল কালপ্রিট এবং সেই তো আসলে এই ফ্যাসিজমকে কায়েম করেছে। যেটুকু জানি জুলাইতে আপনি অ্যারেস্ট হয়ে তারপরে আপনাকে আবার ছেড়েও দেয়, ওই অভিজ্ঞতাটা কেমন? আমাকে 28শে জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। এটা যদি বলতে হয় আসলে আপনারা তো বলেছেন যে না বলা কথাগুলো বলার জন্য, আমি বলি আজকে আপনাদের না বলা কথা। আসলে সেই সময় আমাকেও একটা সূত্র থেকে যোগাযোগ করা হয়, একটা বিশেষ গোয়েন্দা সংস্থার জায়গা থেকে, যেহেতু 18 সালের কোটা সংস্কার আন্দোলনের আমরা গুরুত্বপূর্ণ স্টেক এবং কোটা সংস্কার আন্দোলনের বা এই অভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা গুরুত্বপূর্ণ একটা স্টেক এবং ছাত্র অধিকার পরিষদের আমি কেন্দ্রীয় সভাপতি। তা এই যখন সার্জিস,
আর হাসনাত আর হাসিব তারা এই তখন গণভবনে গিয়েছিল কথা বলার জন্য। সেই সময়টাতে আমাকে বলা হয়েছিল আমি যেন 6-7 জন সহকারে তাদের সাথে যাই। আমি 6-7 জন সহকারে গেলে তারা আসলে যেটা চাচ্ছে সেইটা মানে সহজ হবে, মানে গ্রহণযোগ্যতা আরো বাড়বে তাদের দাবির পক্ষে। আমাকে বলা হলো, আমি বললাম যে কি কি দাবি বলেন। তারা এগুলো বললো যে হ্যাঁ। আমি বললাম যে তাহলে যে শেখ হাসিনার ক্ষমা চাওয়া, এটা বললো যে না, এটা থাকা যাবে না। আমি তো বুঝলাম যে এটা থাকা যাবে না মানে তাহলে আমি তো এটা করতে পারবো না। তখন আমি বললাম যে না, আমি এটা করতে পারবো না। তো ওই যে আমি রাজি হলাম না, আমি এটা করতে পারবো না, আমাকে বিভিন্নভাবে থ্রেট করা হলো আর কি, ভয় দেখানো হলো, মেসেজগুলো দেওয়া হলো। এরপরে আমাকে 28শে জুলাই আসলে গ্রেপ্তার করা হয়। আমি যেখানে ছিলাম, আমার বাবা মাও সেখানে ছিল। তা আব্বা বলতেছিলেন যে তুমি এইখানে থাকো বাসায়, তোমার পাশেই মসজিদ, অন্তত নামাজটা জামাতের সাথে মসজিদে পড়ো। আমার কাছে মনে হচ্ছিল যে আসলে যেভাবে আছি মসজিদে গিয়ে পাশে, মানে বাসার সাথে মসজিদ, নামাজ অন্তত মসজিদে গিয়ে পড়া উচিত। তো মাগরিবের নামাজ পড়ার জন্য বের হলাম, মসজিদে ফরজ নামাজটা পড়ছি। ফরজ নামাজ পড়ার পরে আমি সুন্নত পড়বো, একটু পিছনে আসছি আর কি। পিছনে আসার সাথেই কিছু লোকজন আসলো, এসে আমাকে ঘিরে ধরলো, বলছে আপনি বিনিয়ামিন মোল্লা, যে অস্বীকার করার তো কোনো উপায় নাই। আর ওইখানে কোনো মিডিয়া, টেলিভিশন, সাংবাদিক কোনো কিচ্ছু নাই, আমার কোনো দল গ্রুপের কোনো লোকজনও নাই, শুধু আমার আব্বা। তো বলতেছিল যে তাহলে আমাদের সাথে আসতে হবে, আসেন। আমি আবার একটা জিনিস ফিল করতেছিলাম যে ওইখানে তাদের যে ড্রেস আপ থেকে মনে হচ্ছিল যে স্থানীয় হয়তো মানে টোকাই ছাত্রলীগের ওয়ার্ড কমিটি বা এই ধরনের লোকজন। তো তারা যদি আমাকে তুলে নিয়ে যায়, তারা নিয়ে গিয়ে আমাকে আসলে কী করবে, যদি মানে মেরেই তো ফেলবে এরকম মনে হচ্ছিলো, যে বা মারলে মানে কী করবে সেটা আমি বুঝতে পারতেছিলাম না। যদি কোনো প্রশিক্ষিত গোয়েন্দা বাহিনী অথবা কোনো এরকম সফিস্টিকেটেড ছাত্রলীগ বা এরকম একটা পর্যায় থেকে নিয়ে গেলে তখন বোঝা যায়, মানে যা কিছুই হোক সেটার একটা প্রক্রিয়া বা একটা মানে থাকে, হিসেব কিতাব থাকে। কিন্তু এরা নিয়ে গিয়ে আমাকে কি করবে, আমি তখন একটু হয়ে ঘাবড়ে গেলাম আর কি। তারপরে আমি বারবার জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা আসলে কারা, আমি যাবো বলতেছি কিন্তু আপনার আগে আসলে কারা এটা একটু বলেন। পরে আমাকে অনেকবার বলার পরে তখন বললো যে আমরা র্যাব থেকে আসছি, আপনি আসেন। পরে আমি তো বুঝলাম যে আমাকে তো যেতেই হবে। পরে আমাকে নিল, আমার বাবা আমার পাশে ছিল, আমাকে একটু মানে ধরার চেষ্টা, হাত ধরে রাখার চেষ্টা করতেছিল, কিন্তু আমার বাবার হাত থেকে ঝটকা দিয়ে আমাকে নিয়ে গেল। নিয়ে সাদা সাদা কালারেরই খুব সম্ভবত ছিল, হ্যাঁ হ্যাঁ, গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে কালো কাপড় দিয়ে, আমার হাতে হ্যান্ডকাপ লাগায়। আর ওদের তো ওই যে পাশে কয়েকজন বসা ছিল, ওদের এই যে এরকম ইয়াগুলো মানে রাইফেল বলে সম্ভবত, ওগুলো একদম করা ছিল। আমার মানি ব্যাগ রেখে দেয়, নিয়ে পকেট চেক করে। তো চেক করার পরে আমি বলতেছিলাম যে ভাই আমাকে তো তুলিয়ে আনছেন, চোখ বাঁধা লাগবে না, যাবোই, চোখটা খুলে দেন। বলতেছেন না, চোখ খোলা যাবে না। তবে আমি আসলে তখন বুঝলাম যে যেহেতু চারপাশে ধরে ধরে অনেকেই গুলি করা হচ্ছে, মারা হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে, আমার সাথে কী হবে আমি আসলে জানি না। কালিমা বললাম। আসলে তখন মানে পুরো আমার মানে জীবনের সব কিছু মনে আসতেছিল আর কি, স্মরণ হচ্ছিল। হ্যাঁ, ছোটবেলা থেকে সব কিছু যে কী কী করছি, ছাত্র রাজনীতি সব মনে হচ্ছিল, যে কিভাবে আসলে আন্দোলনে আসলাম। আজকে আমি আসলে আগে থেকে প্রিপারেডি ছিলাম। আমার মনে হচ্ছিল যে কোনো সময় আমার হয়তো মৃত্যু অথবা গুম অথবা আজীবনের জন্য কোনো জায়গায় আয়না ঘরে চলে যাওয়া, এরকম আমার হতেই পারে। তারপর আমি সব কিছু স্মরণ, মানে আমি প্রস্তুত হচ্ছিলাম আর কি, স্মরণ করতেছিলাম আর প্রস্তুত হচ্ছিলাম। এরপরে আমাকে নিয়ে যাচ্ছিল অনেকদিন পরে আমি আবার বললাম যে ভাই আমাকে একটু খুলে দেওয়া যায় না, কোথায় নিয়ে যাচ্ছেন? বলো যে তোমাকে তো র্যাব 3-তে নিয়ে যাচ্ছি। কারণ ওরা তো আবার অনেক সময় অনেক কিছু বলে কিন্তু ওটা করে না, একটা বলে নিয়ে যায় কিন্তু করে আরেকটা। কারণ আমার তো এর আগেও ডিবি আমাকে গ্রেপ্তার করেছে, আমি সলিটারি কনফাইনমেন্টে ছিলাম 7 মাস, রিমান্ডে গিয়েছি অসংখ্যবার, সেই অভিজ্ঞতাগুলো তো আমার আছে। তখন ভাই আমাকে কি আসলে র্যাব 3-তে নিচ্ছেন? বলে হ্যাঁ, তোমাকে আসলে র্যাব 3-তে নেওয়া হচ্ছে। পরে র্যাব 3-তে গেলাম, যাওয়ার পরে সেখানে আমার চোখ একটা পর্যায়ে খুলে দিল। খুলে দেওয়ার পরে দেখলাম সেখানে গোয়েন্দা সংস্থার অনেক সিনিয়র অফিসাররা আছেন। তো অনেক প্রশ্ন করলো আমাকে। তারা এটা বললো যে আমরা জানি যে তুই কিছুদিন আগেও 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলি, তুই মানসিক এবং শারীরিকভাবে খুব অসুস্থ, এটা আমরা জানি।
তো বললো যা যা জিজ্ঞেস করি ঠিক ঠিক বল। তো আমাকে বলতেছিল যে আমরাই কিন্তু নূরকে গ্রেপ্তার করছি, এই টিমই নূরকে গ্রেপ্তার করছে। তো তোকে তুলে নিয়ে আসছি, এই যে নূর ছাত্রদেরকে সরকার পতনের নির্দেশনা দিয়ে গেছে, যে চ্যাট গ্রুপ, সেই চ্যাট গ্রুপে তো তুই আসস, তো সেই চ্যাট গ্রুপে কী কী নির্দেশনা দিয়ে গেছে। এটা তো আপনারা তখন দেখেছেন যে একটা ভাইরাল হয় যে নূর ছাত্রদেরকে, চ্যাট গ্রুপে ছাত্রদেরকে সরকার পতনের নির্দেশনা। সেই চ্যাট গ্রুপটার নাম হলো পাঠচক্র, যেটা এখনও অনেকেই বাংলাদেশের মানুষ জানে না। এবং সেই চ্যাট গ্রুপে সার্জিস ছিলেন, আক্তার হোসেন সম্ভবত ছিলেন, হাসনাত, অনেকেই ছিলেন আর কি। আমি ছিলাম, নূর ভাই ছিল, প্রায় মানে 5-6 জনের মতো আমরা সেই চ্যাট গ্রুপে ছিলাম। তো ওইটা মানে তাদের মূল প্রশ্নের একটা প্রশ্ন ছিল এইটাই, যে কি কি নির্দেশনা দিয়েছে তোকে। হোয়াটসঅ্যাপ গ্রুপ না টেলিগ্রাম? হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যে কি কি নির্দেশনা দিয়ে গেছে তোকে বল, তোদেরকে কি কি নির্দেশনা দিয়ে গেছে। তা আমি বারবার আল্লাহর কথা স্মরণ করতেছিলাম আর বলতেছিলাম যে আমার মুখ দিয়ে এমন কিছু বের করে দাও আর ওদের মনটা একটু নরম করে দাও, আমি যেন বের হয়ে যেতে পারি এখান থেকে। আমার কাছে তখন ফিল হচ্ছিল যে আন্দোলন এখন খুব মানে ক্রান্তি লগ্নে, লিডারশিপের ক্রাইসিস হওয়ার সম্ভাবনা আছে, বা আন্দোলনটাকে বিভ্রান্ত করার জন্য নানান ধরনের মেকানিজম কাজ করতেছে। এই সময় মানে গাইডটা খুব দরকার, আপসহীন গাইড। কারণ আমরা তো দেখেছি যে বিগত সময়ে অনেক আন্দোলন বিভিন্নভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। তো একটা পর্যায়ে তারা বললো যে ঠিক আছে আসতেছি, বলে আধা ঘন্টা পরে আবার আসলো, এসে বলতেছিল যে আমরা জানাইছি তোর বিষয়ে, দেখা যাক। পরে আবার অনেকক্ষণ পরে এসে বললো যে আমাদের উপর থেকে কোনো এরকম নির্দেশনা দেয় নাই যে তোকে গ্রেপ্তার করব বা ছাড়বো, বলছে যে আমরা যেটা ভালো মনে করি সেটাই করার জন্য। তো পরে আমি বললাম যে আমাকে নিলে আমি এমনি মরে যাবো, আমার যে শারীরিক মানসিক কন্ডিশন, আমাকে ছেড়ে দেন। তারা কি কি চিন্তা করলো আমি আসলে এখনো বুঝতে পারি না। তবে মনে হচ্ছিল যে তাদের ভিতরে কেউ কেউ আসলে আমার প্রতি, তাদের যে কথা বা আচরণ, কেউ কেউ আমার প্রতি পজিটিভ ছিল আর কি, সবাই না, কেউ কেউ। তো সেই জায়গা থেকে সেখানে একজন স্কোয়াড্রন লিডারও ছিল, একদমই তরুণ বয়সের আর কি। আমিও তাদের সাথে এমনভাবে আসলে কথা বলছিলাম সেই সময় যেন তাদেরকে আমি আন্তরিক করে ফেলতে পারি। মানে যেই কৌশলটা আমি আসলে ডিবিতে যখন রিমান্ডে ছিলাম তখনও করেছিলাম। কারণ আসলে সেই সময় সেই আওয়ামী লীগের পুলিশ, আমি, বা আমরা 2-1 জন যারা একসাথে রিমান্ডে ছিলাম, আর আল্লাহ, এছাড়া আর আসলে আমাদেরকে বাঁচানোর মতো কেউ ছিল না। তো আমার মনে হয় যে কিছু কৌশল কিছু কাজে লেগেছে। তো তারপরে তারা আমাকে বললো যে ঠিক আছে তোকে ছেড়ে দিলাম, এরপরে যখনই ডাকবো যখনই আসতে বলবো আসতে হবে, এই বলে আমাকে তারা নিয়ে এসে আমার বাসার কাছে এসে আমাকে রেখে যায়। এরপরে আমি যখন বাসায় ঢুকি, বাসায় ঢুকে কিছুক্ষণ পরে টেলিভিশনে দেখি যে নাহিদ ইসলাম আন্দোলন প্রত্যাহার করা হলো। তো আমার কাছে তখন মনে হলো যে খুব সম্ভবত যে তাদের নেক্সাসের জায়গা থেকে তারা জেনেছে যে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। তো আন্দোলন যেহেতু প্রত্যাহার করা হচ্ছে, তো তখন আমাকে ধরে আর কি লাভ, আমি তো এমনি তো মরা, আদা মরা। তো আমাকে হয়তো সেই জন্য ছেড়ে দিয়েছে, যা করে ছেড়ে দিই, আন্দোলন তো প্রত্যাহার হয়ে যাচ্ছে। এইটা একটা কারণ হতে পারে সেই সময়ের, যে কারণে আসলে ছেড়ে দেওয়া হয় আমাকে। মোল্লা ভাই, যদি বলি আপনার এই জুলাই 36 দিনের যে আন্দোলন, খুব গুরুত্বপূর্ণ দিন আপনার কোনটা মনে হয় যে, বা খুবই চ্যালেঞ্জিং, এটা একটা টার্নিং পয়েন্ট? আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দিন মনে হয়েছে যখন আসিফ নাহিদরা ডিবির গারদে ছিল, হাসনাত, সার্জিস, হাসিব তারা যেটা বলছে যে ডিজিএফআই এর নজরদারিতে তারা চলে গেছিল, আমার কাছে সেই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ মানে তখন তো মানে বিভ্রান্ত করা মানুষকে, যে আমি তখন খুব করতেছিলাম যে এখন যদি মানে এদের মানুষ যদি বিভ্রান্ত হয়ে যায় তাহলে আসলে কি হবে আমাদের। আমরা দেখেন তো এই যে তরুণরা যারা সমন্বয় ছিল বা বিভিন্ন ছাত্র সংগঠনের বা তরুণরা রাজপথে নেমে এসছে, তাদের কি হবে? এদের একটাকেও তো শেখ হাসিনা ছাড়বে না, হয় গুলি করে সবগুলোকে মেরে ফেলবে, আর নাহলে এমন জায়গায় জেলখানায় পাঠাবে, মানে কি করবে সেটা আসলে মানে চিন্তা করা যায়, মানে চিন্তার বাইরে। কারণ আমি তো তাদের অত্যাচারের শিকার হয়েছি, ভিকটিম হয়েছি, সেই জিনিসগুলো আমি অনেকটা বুঝতে পারতেছিলাম। এবং এই দ্রোহের মিছিলের সময় সেদিন অনেক সমন্বয়কের সাথে আমার দেখা হয়। তখন আমি বলি যে দেখো, এই 1 দফার ঘোষণা দিতে হবে, এবং 1 দফার ঘোষণাটা আসিফ নাহিদদের মুখ দিয়েই দেওয়াতে হবে। কারণ তাদের মুখ দিয়ে দেওয়ালে তারা এখন এই মানুষের পালসের জায়গায় চলে গেছে, সেন্টিমেন্টের জায়গায় চলে গেছে।
তাহলে এটা সবচেয়ে ভালো হবে, কিন্তু তারা যদি ঘোষণা না দেয় তাহলে কিন্তু আমি দিয়ে দেবো, আমি এটা বলছি। এবং তারা যেদিন আসে, মাঠে আসে, আমি সেদিনও বলেছি যে এক দফার ঘোষণা দিতে হবে। আমি মানে যেই সমন্বয়কের সাথেই বা যাদের সাথেই দেখা হতো, দেখা হলে আমি তাদেরকে বলতাম আন্দোলনের সময় যে এক দফার ঘোষণা দিতে হবে, এক দফার ঘোষণা না দিলে আমি কিন্তু এক দফার ঘোষণা দিয়ে দিব। আমি ছাত্রদেরকে সাথে নিয়ে এক দফার ঘোষণা দিয়ে দিব। তো এটাই আর কি আমার একটা ইয়া ছিল যে যে কোনো মূল্যে হোক এক দফার ঘোষণা দিতে হবে। এবং আমি মেসেজ লিখতাম তখন, হ্যাঁ, মেসেজ লিখে বিভিন্ন জায়গায়, মানে ওই শহীদ মিনারে এক দফা ঘোষণা দেওয়ার আগেই বিভিন্ন জায়গায় আমি নেতৃত্ব দিত যারা সারা বাংলাদেশের, যাদের সাথে আমার কমিউনিকেশন ছিল, যোগাযোগ ছিল, চেইন ছিল, তাদের মাধ্যমে আমি থ্রো করতাম যে হ্যাঁ এক দফার ঘোষণা হয়ে গেছে, আপনারা সবাই রাজপথে নেমে আসুন। কারণ মানুষকে আগে থেকে উদ্বুদ্ধ করা, কারণ এই মানুষ একটা জাস্ট মানে ঘোষণার জন্য আসলে অপেক্ষা করতেছিল সেই সময়। মোল্লা ভাই, যদি ডাকসু নির্বাচনে আসি আমরা, এটার প্রস্তুতি বা এই বিষয়ে আপনার মন্তব্য? এই বিষয়ে আমার মন্তব্য বলতে আসলে আমাদের যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, বা ব্যক্তিগতভাবে আমার আসলে আমি কেন ছাত্র রাজনীতিতে আসবো, আমি তো রাজনীতি করতে ক্যাম্পাসে আসিনি, আমি কেন স্টুডেন্ট অ্যাক্টিভিজমে জড়া যাবো, আমি কেন জেল খাটবো, জুলুমের শিকার হবো, এখনও আমি রাতে ঘুমাইতে পারি না, সেই জেলখানার ট্রমা, আমি জেলখানায় 2বার মারা গেছিলাম, এরকম মানে আমি সেন্স হারাই ফেলছিলাম, আমি কেন এত টর্চার হইলাম? এর উদ্দেশ্য ছিল যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমি এসে দেখেছি যে ছাত্রলীগ যেইভাবে হল ক্যাম্পাস দখল করে মানুষের উপর অত্যাচার করে, আপনি বিশ্বাস করবেন দিন যাওয়ার পরে যে একটা রাত আসতো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, মানে বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তাদের কাছে মনে হইতো যে মানে কালো রাত নেমে আসছে, প্রত্যেকটা রাত তাদের জন্য একটা কালো রাত, মানে একটা দুশ্চিন্তার একটা যে এই রাত হলেই গেস্ট রুম বন্ধ রুম শুরু হবে, একটা মানসিক অত্যাচার, এবং এটা এক পর্যায়ে অনেকের ক্ষেত্রে শারীরিক অত্যাচার, টর্চারের দিকে চলে যাবে। এবং ক্যাম্পাসে আপনি কি করতেছেন, আপনি পড়াশোনা করবেন, সব কিছুই মানে মনে হচ্ছে যে আপনি আবদ্ধ। আমি একটু বলি আমার ওই মূল উত্তরে যাওয়ার আগে, মানে এই কাজটা কেন করতো? এই কাজটা করার তাদের উদ্দেশ্য ছিল যে মোরালিটিটা ভেঙে দেওয়া, এবং আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আপনি যে আবদ্ধ হয়ে গেছেন, মানে আপনি যে দাস হয়ে গেছেন, তারা যে মালিক, এইটা বোঝানো। এটা কিভাবে বোঝানো? তারা গেস্টরুম করাতো, স্টুডেন্টদের পালস বুঝতো, বকাঝকা করতো, গালিগালাজ করতো, প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে এমন ব্যবহার করতো যে সেই স্টুডেন্টরা যেন প্রতিবাদ করতে বাধ্য হয়। তো যখন সে প্রতিবাদ করতে বাধ্য হইতো এবং দেখতো যে সে প্রতিবাদ করতে পারতেছে না, তখন সে বুঝতো আমি এত আটকা পড়ে গেছি। মনে করেন আপনি এখানে বসে আছেন, আপনি কিন্তু বুঝতেছেন না যে আপনি আসলে বন্দী না মুক্ত। আপনাকে যদি বলা হয় ভাই একটু ওঠেন তো, আপনি উঠবেন না। আপনাকে গালিগালাজ করলাম, আপনি আমাকে মারতে আসবেন, অথবা আপনাকে এমনভাবে স্লেজিং করা হলো, উত্তেজিত করতে হলো, আপনি আমাকে মারতে আসবেন বা সরবেন। অথবা আপনাকে কোনো কিছু দেওয়া হলো যে ভাই এখানে খাবার আছে, আসেন না খান, আপনি যেই উঠতে যাবেন আপনি উঠতে পারতেছেন, তখন তো আপনি বুঝবেন যে আপনি আবদ্ধ হয়ে গেছেন। ঠিক এইভাবে করেই তাদেরকে এমনভাবে শারীরিক বা মানসিক টর্চার করা হতো যে সে প্রতিবাদ করতে গিয়ে যখন পারতো না তখন বুঝতো যে সে আবদ্ধ হয়ে গেছে। দ্যাট মিনস তাকে একটা মেসেজ দেওয়া হতো যে তুমি কিন্তু আবদ্ধ, তুমি আমার গোলাম, হ্যাঁ, তোমরা তোমাদেরকে যা বলা হবে সেটা করতে হবে, আর তোমরা প্রতিবাদ করতে চাইলেও কিচ্ছু করতে পারবে না, এই মেসেজটা দেওয়া। আমি আমার জায়গাটায় আসি, সেই যে মানে লক্ষ্য ছিল যে এই গোলামীর জিনজির দাসত্ব থেকে শিক্ষার্থীদেরকে মুক্ত করতে হবে, তাহলে ছাত্রলীগ আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে, যেটা বিভিন্ন সময় বক্তব্যে রাজু ভাস্কর্য বলেন, বিসিআরের বাসভবনের সামনে বলেন, অপরাজয় বাংলা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় বক্তব্যে তখন বলেছি, এবং বলেছি যে ছাত্রলীগ যদি তার এই ক্যারেক্টার পরিবর্তন না করে ছাত্রলীগ হারিয়ে যাবে, এবং সেটা পাবেন বিভিন্ন বক্তব্য ভিডিও আছে। তো তখন অনেকে হাসতো, বন্ধু বান্ধব অনেক ছাত্রলীগ করতে হবে, বেটা তোর মাথা খারাপ হয়ে গেছে, ছাত্রলীগ নাই হয়ে যাবে, তুই কি 20-25 জন 50 জন 100 জন লোক নিয়ে মাঝে মাঝে আইসা এগুলো কি বলস? তো সেই একটা জায়গায় সফল যে ছাত্রলীগ আওয়ামী লীগ নাই, কিন্তু আরেকটা যে মানে সেকেন্ড যে টার্গেট, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে একটা একাডেমিক বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া, গবেষণা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া, শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাসে নিয়ে যাওয়া, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা হবে। আমরা দেখি যে ছাত্র সংগঠনে মারামারি করে, ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, মানে শক্তিশালী, দুর্বল, এটা কেন হবে? বিশ্ববিদ্যালয়তে জ্ঞান চর্চার জায়গা,
এখানে প্রতিযোগিতা হবে যুক্তি দিয়ে, প্রতিযোগিতা হবে ভালো কাজের ভিতর দিয়ে, প্রতিযোগিতা হবে মেধাভিত্তিক চর্চার ভিতর দিয়ে, ছাত্রদের কল্যাণের ভিতর দিয়ে। কে কত ভালো ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে পারে, পাশে দাঁড়াতে পারে, ছাত্রদের কল্যাণ করতে পারে, কার যুক্তি কত বেশি তুখর, কার বুদ্ধি কত বেশি, কার মেধার কত উন্নত, কার প্রজ্ঞা কত শানিত, সেই জায়গাগুলোতে প্রতিযোগিতা হবে। কার কত টাকা আছে, কার কত ম্যান পাওয়ার আছে, কার মানে কয়টা পিস্তল আছে, কার কয়টা রড আছে, প্রতি হলে হলে কার কমিটি কত বড়, কে কত বড় শোডাউন দিতে পারে, এই প্রতিযোগিতা তো হওয়ার কথা না। তো বিশ্ববিদ্যালয়টাকে আসলে সেই জায়গায় নিয়ে যাওয়ার যে লক্ষ্য, সেটাকে বাস্তবায়ন করার বাস্তবসম্মত উপায় হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে যদি না হয়, ডাকসু নির্বাচন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না হয়, তাহলে আবারও ছাত্রলীগ যেই স্টাইলে বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করেছে, কারণ এটা ধর্ম, যেরকম মাছ যেরকম আপনার হচ্ছে পানি ছাড়া থাকে না, ঠিক মানে মানুষের ধর্ম, অ্যারিস্টটল যেটা বলেছিলেন যে মানুষ মাত্রই রাজনৈতিক জীব, রাজনীতির শূন্য মানুষ থাকে না, তবে ফরম্যাটটা ভিন্ন ভিন্ন হয় প্রকার ভেদে, জায়গা ভেদে। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ফরম্যাটটা আসলে কী হবে? আমরা সেটা বলছি যে দলীয় দাসত্ব ও লেজুর ভিত্তির বাইরের ছাত্র রাজনীতি, মানে যে ছাত্র সংগঠনের কমিটি মূলদল দিবে না, যেটা সাদ্দাম ইরানের কমিটি তো মূলদল দিয়েছে শেখ হাসিনা, সাদ্দাম ইরান না চাইলেও ছাত্রদেরকে মারতে হয়েছে, কারণ নাহলে তো তার পদ থাকবে না। ঠিক একই কায়দায় এখনও যদি ছাত্র সংগঠনগুলোর পদ যদি মূলদল থেকে দেয়, তাহলে কি হয়তো দেখবেন যে সাময়িকভাবে তারা ছাত্রদের জন্য ভালো কাজ করতেছে, কিন্তু যখনই মূলদলের ক্ষমতায় টান পড়ে যাবে বা মূলদলের বাইরে তারা চিন্তা করবে যে অল আউট কোনো কিছু হচ্ছে, তখন তো তারা ছাত্রদেরকে দিয়ে আবার ছাত্রদেরকে মারাবে, লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে। ছাত্ররা ক্যাম্পাসগুলোতে দেখা যায়, আপনারা দেখেছেন না যে সারাদিন খালি শেখ হাসিনা করতো, আওয়ামী লীগ করতো, উন্নয়ন করতো, হাসিনা মিক্স আবিষ্কার করেছিল। আর শেখ হাসিনা সরকার, রাষ্ট্র, বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, লেখাপড়া, উন্নয়ন, গবেষণা, অর্থনীতি, এই সমস্ত বিষয় নিয়ে এমন কোনো সমালোচনা যেটা সরকারের বিরুদ্ধে যায়, ছাত্রদেরকে পিটাইতো। আর সেই জায়গা থেকে যেটা বলছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনটা এই জন্য দরকার, এবং মনে করি যে মানে আমি আমার নিজের অভিজ্ঞতা বা আমার নিজের টার্গেটের জায়গা থেকে বলি যে যদি আমরা ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলো করতে পারি, তাহলে ক্যাম্পাসগুলোতে এই গণতান্ত্রিক মূল্যবোধের জায়গাটা প্রতিষ্ঠিত হবে এবং একাডেমিক জায়গাটা উন্নত হবে। এখনও দেখেন 21শ শতাব্দী ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বেকার থাকে, সবাই শুধু বিসিএস নিয়ে পড়ে থাকে, এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের যে সিলেবাস, সেই মান্যতার আমলের সিলেবাস, এগুলো কেন থাকবে? মানে শিক্ষকরা বসলো, আলাপ করলো, একটা সিলেবাস বানায় ফেললো, এরকম তো হওয়ার কথা না। যে স্টুডেন্টরা তারা তো মেধাবী, তাহলে কি যদি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান, বিশ্বের উন্নত স্বনামধন্য প্রতিষ্ঠান, সরকারের জায়গা থেকে যদি চাহিদাপত্র নিয়ে সিলেবাস তৈরি করা হতো, পড়া শেষ সাথে সাথে তার চাকরি হয়ে যায়, এরকম তো হওয়ার কথা। কিন্তু কেউ উদ্যোক্তা হতে চায়, সাংবাদিক হতে চায়, লেখক হতে চায়, নায়ক হতে চায়, গায়ক হতে চায়, রাজনীতিবিদ হতে চায়, সে তার মতো করে কাজ করবে। কিন্তু আমরা দেখছি যে মানে আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স বলি যে 7 দিনের ভিতরে যদি প্রায় 5 দিন একটা ছাত্র বা ছাত্রীকে হলে থাকলে তাকে যদি প্রোগ্রাম করতে হয়, মানে মিছিল করতে হয়, হ্যাঁ, এই শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, তাহলে ভাই সে পড়াশোনা করবে কখন? একাডেমিক এক্সেলেন্স তার ভিতরে সে যে তৈরি করবে, ডেভেলপ করবে, ক্যারিয়ার ডেভেলপ করবে, সে কাজ করবে কোথায়? তাও আবার কি দিনে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত খাটাইছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, হ্যাঁ, যেহেতু আমাকে নিয়ে আসছেন, যে না জানা কথাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে স্মরণ করাই দেই যে ছাত্রলীগ যখন প্রোগ্রামে নেওয়ার সময় মহানগর থেকে নিত, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নিত। তো বিশেষ করে মহানগর বা এদিক থেকে যাদের নিত, অনেক সময় তারা টোকাই নিয়ে যেত। তো টোকাইদেরকেও কোনো প্রোগ্রামে নিয়ে গেলে তাদেরকে 500-1000 টাকা দিত, বা তাদেরকে মানে খাবার দিত, উন্নত মানের ভালো খাবার বা পানি দিত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাদেরকে নিয়ে যাওয়া হতো, ওরা খালি এই মানে হলে যারা ছাত্রলীগের এই ইয়াতে ছিল, মূল দায়িত্বে ছিল, তারা ছাড়া বাকিদেরকে ওরকম মানে একটা যে পানির বোতল কিনে দেবে, পানির বোতলও কিনে দিত না। তাহলে আপনি যদি ওই বিবেচনায় মাপেন যে একটা প্রোগ্রাম কর্মসূচিতে আপনি একজন ভাড়া হিসেবে নিয়ে আসছেন, সেই ভাড়ার মজুরিটাও তারা ঠিক মতো পাইতো না। চিন্তা করছেন আপনি কিভাবে আসলে এই মেধাবী স্টুডেন্টদের মানে জীবনের মূল্যবান সময়গুলোকে তারা নষ্ট করেছে?